যে ফুটবলার জাতীয় দলকে বিদায় জানিয়ে অশ্রুসজল চোখে বলেছিলেন এটাই শেষ, তিনিই যদি আবার বিশ্বকাপের মঞ্চে ফিরে আসেন, আবার যদি আর্জেন্টিনার আক্রমণ ভাগে দেখা যায় সেই পরিচিত বাম্পায়ের জাদু। হ্যাঁ, আবারও আলোচনায় এঞ্জেল ডি মারিয়া। বিশ্বকাপ সামনে রেখে নতুন করে প্রশ্ন উঠছে, তিনি কি ফিরবেন? আর যদি ফেরেন তাহলে আক্রমণ ভাগে তার জায়গা হবে কোথায়? লায়নেল মেসি আর জুলিয়ান আলভারেজের পাশে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে এই অভিজ্ঞ তারকাকে? পুরো আর্জেন্টিনা শিবিরে এখন এই নিয়েই চলছে জোর আলোচনা। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ডি মারিয়া, কিন্তু সময় যেন প্রমাণ করে দিয়েছে তার শূন্যস্থান পূরণ করা এত সহজ নয়। গত 2 বছরে একাধিক তরুণ সুযোগ পেয়েছেন। আলেখান্দ্রো গার্নাচো, ফাকুন্দো বুওনানোতে সহ আরও অনেকে এসেছেন, প্রতিভার ঝলকও দেখিয়েছেন, কিন্তু জাতীয় দলের প্রথম একাদশে স্থায়ীভাবে জায়গা নেওয়ার মতো ধারাবাহিকতা কেউ দেখাতে পারেননি। বড় ম্যাচের চাপ, ফাইনালের মানসিকতা, এই জায়গাগুলোতে এখনও ডি মারিয়ার অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে ক্লাব ফুটবলে এখনও ফর্মে আছেন ডি মারিয়া, বয়স বাড়লেও দক্ষতা কমেনি। বিশেষ করে বড় ম্যাচে তার পারফরম্যান্স এখনও আলাদা করে চোখে পড়ে। তাই বিশ্বকাপের আগে আবারও প্রশ্ন, ফিরিয়ে আনা হবে কি এই অভিজ্ঞ উইঙ্গারকে? আর যদি আনা হয় তাহলে কৌশলগতভাবে তাকে বসানো হবে কোথায়? কোচ লায়নেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা সাধারণত 4-3-3 অথবা 4-4-2 ডায়মন্ড ফরমেশনে খেলে। 4-3-3 ফরমেশনে মেসি সাধারণত ডান দিক থেকে ভেতরে ঢুকে খেলার স্বাধীনতা পান, অনেক সময় তাকে নাম্বার 10-এর মতো ফ্রি রোলও দেওয়া হয়। আলভারেজ সেন্টার ফরওয়ার্ড হিসেবে প্রেসিং, অফ দ্য বল মুভমেন্ট এবং ডিফেন্ডারদের ব্যস্ত রাখার কাজ করেন। এই কাঠামোয় ডি মারিয়ার সবচেয়ে স্বাভাবিক জায়গা হতে পারে রাইট উইং। ডান প্রান্ত থেকে বাম পায়ে কাট ইন করে শট নেওয়া, হঠাৎ থ্রু বল দেওয়া কিংবা নিখুঁত ক্রস, এই জায়গাগুলোতেই তার শক্তি সবচেয়ে বেশি। তবে বাস্তবতার একটা বড় দিক হলো বয়স ও ম্যাচ ফিটনেস। আগের মতো টানা 90 মিনিট উচ্চ গতির উইং প্লে হয়তো তিনি করতে পারবেন না, কিন্তু বড় ম্যাচে তার উপস্থিতি মানেই আলাদা আত্মবিশ্বাস। ফাইনালে গোল করার যে মানসিকতা তা সবার থাকে না। বিশ্বকাপ ফাইনাল, কোপা আমেরিকা ফাইনাল, প্রতিটি বড় মঞ্চে তার গুরুত্বপূর্ণ গোল রয়েছে। এই অভিজ্ঞতা তরুণদের তুলনায় তাকে আলাদা মাত্রা দেয়। তাই তাকে শুরুর একাদশে রাখা হোক বা সুপার সাব হিসেবে নামানো হোক, দুই ক্ষেত্রেই কার্যকর হতে পারেন তিনি। 4-3-3 ফরমেশনে সম্ভাব্য আক্রমণ ভাগ কল্পনা করুন। মাঝখানে আলভারেজ, পেছনে ফ্রি প্লেমেকার হিসেবে মেসি আর ডান দিকে ডি মারিয়া। বাম প্রান্তে থাকতে পারেন একজন ডিরেক্ট উইঙ্গার, যিনি গতি ও ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখবেন। এতে মেসি পাবেন সৃজনশীল স্বাধীনতা, আলভারেজ পাবেন স্পেস, আর ডি মারিয়া তার কাটিন, দূরপাল্লার শট এবং নিখুঁত ক্রস দিয়ে ম্যাচের গতি বদলে দিতে পারবেন। আরেকটি সম্ভাবনা হলো তাকে লেফট উইংয়ে ব্যবহার করা। আগের বিশ্বকাপেও তিনি বাম প্রান্তে খেলেছেন এবং কার্যকর ছিলেন। সেখান থেকে ইনসাইড রান করে ফিনিশ করা কিংবা পেনাল্টি আদায় করা, এই ভূমিকা তার অজানা নয়। প্রতিপক্ষ যদি ডিপ ডিফেন্সে নামে, তখন ডি মারিয়ার বাম পায়ের ক্রস কিংবা দূরপাল্লার শট হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট। সবচেয়ে বড় বিষয় হলো ডি মারিয়া মানেই বড় ম্যাচের খেলোয়াড়। তার মানসিক দৃঢ়তা, অভিজ্ঞতা ও ম্যাচ রিডিং ক্ষমতা আর্জেন্টিনার আক্রমণ ভাগে ভারসাম্য আনতে পারে। তরুণদের সাথে অভিজ্ঞতার মিশ্রণ তৈরি হলে দল পাবে বৈচিত্র্য। শুধু একজন উইঙ্গার হিসেবে নয়, বরং কৌশলগত অস্ত্র হিসেবেও তাকে ব্যবহার করা যেতে পারে। সব মিলিয়ে ডি মারিয়ার সম্ভাব্য ফেরা মানে শুধু আবেগ নয়, বরং কৌশলগত হিসাবও। যদি তিনি ফিট থাকেন এবং স্কোয়াডে জায়গা পান, তাহলে বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণ ভাগ হবে আরও সমৃদ্ধ, আরও ভারসাম্যপূর্ণ এবং আরও ভয়ঙ্কর। এখন প্রশ্ন একটাই, স্কালোনি কি আবারও ভরসা রাখবেন তার পুরনো যোদ্ধার ওপর? আর যদি রাখেন, তাহলে বিশ্বকাপের মঞ্চে কি আবারও দেখা যাবে সেই চিরচেনা বাম্পায়ের জাদু? ফুটবল বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়।